হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে স্ট্যাটিস্টিক্স কানাডার কিছু তথ্য নিয়ে আমরা কথা বলবো। থাম্বনেইলে দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন এই বিষয়গুলোর প্রাসঙ্গিকতা নিয়ে। সাম্প্রতিক সময়ে কানাডার গভর্নমেন্টের একটি এজেন্সি স্ট্যাটিস্টিক্স কানাডা তারা কোয়ার্টার একটি রিপোর্ট পাবলিশ করেছে। এই কোয়ার্টারলি রিপোর্টে দেখা যাচ্ছে কানাডার 2025 সালের ফার্স্ট কোয়ার্টারে পপুলেশন গ্রোথ মাত্র 0%। তার মানে ডিক্রিজ এবং ইনক্রিজ ওভারঅল এখানে কনসিডার করে দেখা যাচ্ছে যে এখানে পপুলেশন গ্রোথটা একদম কম। তো এটার বিহাইন্ডে অনেকগুলো কারণ আছে। আপনারা অনেকেই বলেন যে কানাডাতে ভিসা আবেদন করতেছি, স্টাডি পারমিটের জন্য অনেক সময় লাগতেছে, ভিসা হচ্ছে না। অনেকে ভিজিটর ভিসা আবেদন করতেছেন, ভিসা হচ্ছে না। অনেকে পিআর ভিসা আবেদন করে বছরের পর বছর ওয়েটিং আছেন, এখনও কোনো রেজাল্ট পাচ্ছে না। এগুলো সবগুলোর পিছনে কিন্তু একটা রিজন, সেটা হলো কানাডার গভর্নমেন্টের পলিসি। তো এই পলিসিগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আমরা বিভিন্ন সময় কথা বলেছি। তো আজকে মূলত স্ট্যাটিস্টিক্স কানাডার যে আউটপুট এবং সেটার বিহাইন্ডে যে রিজনগুলো রয়েছে সবগুলো অ্যাট এ গ্যালেন্সে আপনাদের সামনে তুলে ধরবো। যারা কানাডাতে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনের জন্য আগ্রহী তারা অ্যাট এ গ্যালেন্সে তথ্যগুলো যদি পেয়ে যান তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কানাডার সিস্টেমটা কী জন্য কঠিন হলো এবং এর পরেও আপনাদের ফাঁক ফোকর কী আছে, কীভাবে আপনি এখানে ট্রাই করতে পারেন, সেগুলো নিয়েও আপনাদেরকে গাইড দেবো ইনশাল্লাহ আজকের আলোচনায়। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। Canada's new immigration policy succeed in curbing population growth. তো কানাডা গভর্নমেন্ট এই জায়গাতে সফলতা লাভ করেছে পপুলেশন কন্ট্রোল করার বিষয়টাতে। কিন্তু এই পপুলেশন কন্ট্রোল করতে গিয়ে অনেকের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। অনেকেই কানাডার আশা ছেড়ে দিয়ে তিনি হয়তো কোনো ইউরোপিয়ান কান্ট্রি এক্সপ্লোর করেছেন কিংবা এশিয়ান কোনো কান্ট্রিতে এক্সপ্লোর করতে বাধ্য হয়েছেন। বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই অবস্থাটা খুবই স্বাভাবিক। আর পার্মানেন্ট রেসিডেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি, কানাডার চাইতে বেশি পার্মানেন্ট রেসিডেন্সের সুযোগ কোনো কান্ট্রি দেয় না, এখনও দেয় না। রেস্ট্রিকশন করার পরেও এখন পর্যন্ত কানাডা এই জায়গাতে নাম্বার 1 কান্ট্রি। সিস্টেমেটিক ওয়েতে ইমিগ্রেশন বা পার্মানেন্ট রেসিডেন্সের যে সুযোগ সেগুলো এখনও কানাডাই বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে। কিন্তু আগের তুলনায় কিন্তু তারা এখানে তাদের কোটা কমিয়ে দিয়েছে। তো এই বিহাইন্ডের বিষয়গুলো একটু আমরা তুলে ধরি যাতে করে আপনারা কেয়ারফুল হতে পারেন এবং যারা অনেক বড় স্বপ্ন নিয়ে এখানে এগোতে চাচ্ছিলেন তারা কিভাবে এই বাধাগুলো অতিক্রম করতে পারেন সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ। Changes in immigration policy have all but halted Canada's population growth according to numbers released by Statistics Canada. তো এখানে 1 জানুয়ারি 2025 এবং 25 থেকে 1 এপ্রিল 2025 এই সময়ের মধ্যে পপুলেশন গ্রোথ ইনক্রিজ ডিক্রিজ এই বিষয়টাকে অবজার্ভ করে দেখা যাচ্ছে যে এখানে মাত্র 20,107 জন পপুলেশন গ্রোথ হয়েছে, যেটা পার্সেন্টেজে আসতেছে 0%। কারণ এখানে শুধু যেমন বৃদ্ধি পেয়েছে তা না, কমেছেও। তো অনেক মানুষ তো চলেও গেছে, অনেকে মারা গিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এখানে মাত্র 0% ইনক্রিজ। তো এটা কেনাটার জন্য একটা রেকর্ড বিগত 5 বছরের মধ্যে। বিশেষ করে করোনার সময় এরকম একটা ঘটনা ছিল যে এখানে বাইরের দেশ থেকে আসার সুযোগ ছিল না, তখন এরকম একটা রেকর্ড ছিল। আবার এই 2025 সালে এসে এই রেকর্ডটা হলো কী কারণে? বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের কারণে। দি রিডাকশন ইন পপুলেশন গ্রোথ was largely driven by reduction in temporary and permanent resident admission. তো তারা যে অবস্ট্যাকলগুলো তৈরি করেছে সেগুলোর কারণেই মূলত এই সংখ্যাটা এখানে এসে দাঁড়িয়েছে। অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স কানাডা, দি নাম্বার অফ টেম্পোরারি রেসিডেন্ট ইন কানাডা ফল বাই 61,111 ফ্রম জানুয়ারি 1, 2025 টু এপ্রিল 1, 2025। তো টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যায় কমে গেছে এখানে 61,111 জন, আর টোটাল বৃদ্ধি পেয়েছে দেখুন 20,000 সামথিং। তো অবস্থাটা বুঝতে পারতেছেন। তো এখানেই বলা হচ্ছে যে 2020 সালে যখন প্যান্ডেমিক আসে, কোভিড প্যান্ডেমিক, তখন যে অবস্থাটা ছিল আবার সেই রকম একটা গ্রোথের জায়গায় চলে গেছে কানাডা। তো এটা গভর্নমেন্টের জন্য একটা সুবিধা যে তারা এখানে হাউজিং ক্রাইসিস, হেলথ কেয়ার ক্রাইসিস এগুলোকে মিট করতে তাদের জন্য সুবিধা হবে। Throughout 2024, the Canadian federal government embarked on a sustained program to reduce Canada's temporary resident levels, citing as irrational the increased pressure on housing, social service and other infrastructure. তো বিভিন্ন ক্ষেত্রে প্রেশারগুলোকে কমিয়ে আনা, গভর্নমেন্টের পক্ষ থেকে ট্যাকল দেওয়ার ক্যাপাসিটিটা ইনক্রিজ করার জন্যই মূলত এই অবস্থাগুলো। তো below we identify these measures the government has taken which have been driving the decrease in temporary resident population levels. তো কী কারণে অনেক ব্যক্তিরা ভিসা পাচ্ছে না, সীমিত আকারে ভিসা পাচ্ছে, সেগুলোর বিহাইন্ডে যে পলিসিগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখতে চাই, সেখানে আমরা চলে আসলাম। There are several factors that are likely contributing to the slowing quarterly population growth reported by Statistics Canada. Fewer temporary and permanent resident admission.
অক্টোবর 2024 কানাডা গভর্নমেন্ট যখন প্রধানমন্ত্রী ট্রুডোর অধীনে নতুন ইমিগ্রেশন পরিকল্পনা ঘোষণা করে, তখনই তারা কিন্তু এখানে একটা প্ল্যান করেছিল যে 24-এর পরে 25, 26, 27 এগুলিতে তারা আগের তুলনায় কম হারে ইমিগ্র্যান্ট এবং টেম্পোরারি রেসিডেন্টদেরকে আনবে, এবং সেই পরিকল্পনার ধারাবাহিকতাই কিন্তু এখনকার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি নতুন পরিকল্পনা এখনও দেননি। তো আগের পরিকল্পনাতেই কিন্তু কাজ হচ্ছে বেশ ভালোই, এবং এখানে গ্রোথ রেটটা আপনারা দেখলেন। 2024 সালে পার্মানেন্ট রেসিডেন্সের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছিল 4,85,000 ব্যক্তিকে, অথচ সেটিকে 25 সালে এসে করা হলো 3,95,000। তার মানে এখানে 90,000 পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার কোটা কমিয়ে দিয়েছে কানাডা গভর্নমেন্ট। এরপরে দেখা যাচ্ছে এখানে তারা লেভেল প্ল্যান অলসো ইন্ট্রোডিউস টেম্পোরারি রেসিডেন্ট টার্গেট, অর্থাৎ এখানে ফরেন ওয়ার্কার, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের যে সংখ্যা থাকে সেখানেও একটা কোটা বা ব্যারিয়ার দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। সেখানে দেখা যাচ্ছে ওভারঅল টার্গেট 6,73,650 জন অ্যাডমিশন ফর ফরেন ওয়ার্কার অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন। সেখানে আমরা দেখতে পাচ্ছি দি ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড দ্যাট ইট ইন্টেন্ড টু রিডিউস দি নাম্বার অফ টেম্পোরারি রেসিডেন্ট ইন কানাডা 5% অফ দি পপুলেশন বাই দি এন্ড অফ 2026। তো এখানে গভর্নমেন্টের গোলটা স্পষ্ট যে তারা বর্তমানে এখন 7% রয়েছে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা, সেই সংখ্যাটা আরও 2% কমিয়ে 5% আনবে। তো সেটি কীভাবে করবে? সেটি করবে হচ্ছে অনেক টেম্পোরারি রেসিডেন্টরা তারা নতুন করে ভিসার আবেদন কার্যকরী না হওয়ার কারণে তারা কানাডা থেকে চলে যাবে, আবার নতুন করে যে বিভিন্ন ক্যাটাগরিতে আসতো সেই জায়গাতে নতুন করে ব্যারিয়ার তৈরি করে, রেস্ট্রিকশন তৈরি করে সেখানে ইনপুটটা অনেক কমিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে এখানে সংখ্যাটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে। তো এইগুলো কীভাবে করা হচ্ছে? The first quarter of 2025 represents the 6th consecutive quarter of slowing population growth since the intended changes were introduced. তো এখানে গ্রোথটা কিন্তু কমতেইছে। ক্যাপ অন স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন, তো তারা প্রথমে কী করলো, স্টুডেন্টদের জন্য একটি কোটা সিস্টেম করে দিল বা ক্যাপ করে দিল। Earlier this year, the federal government announced it would be capping study permit applications at 5,50,162 for 2025. তো যেটা আগে ছিল অনেক বেশি, সেখানে তারা এটা শুধু নতুন স্টুডেন্ট কিন্তু না, যারা দেখা গেলো কানাডাতে আসে, ভিসা তার পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এক্সটেন্ড করতেছে, আবার কি হয়তো একটা প্রোগ্রাম শেষ করে আরেকটা প্রোগ্রাম নিচ্ছে, সব কিছু মিলেই তারা এখানে 5,50,162 জন অ্যাডমিশন একটা টার্গেট ঠিক করে। The number of study permit it aims to issue is lower at 4,37,000, which represent 10% decrease of 2024, অর্থাৎ 2024 সালের তুলনায় 25 সালে 10% কম ভিসায় এখানে ফাইনালি ইস্যু করা হবে স্টুডেন্টদের জন্য। স্টাডি পারমিট ক্যাপস আর রিলেটিভলি নিউ ইমিগ্রেশন স্টেবিলাইজেশন স্ট্র্যাটেজি ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন 2024. To implement this cap, Immigration Representative Citizenship Canada introduced provincial attestation letter. আগে কিন্তু পেল সিস্টেমটা ছিল না, এই পেল সিস্টেম না থাকার কারণে অনেক ফরেন এজেন্সিরা কী করতো, তারা ডুপ্লিকেট করে এখানে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে তারা স্টুডেন্টদেরকে কানাডাতে আনার পরে তাদেরকে দিয়ে রিফিউজি ক্লেম করাইতো বা রেগুলার প্রোগ্রামগুলোও তো করাইতো, কিন্তু সেগুলো আউট অফ কন্ট্রোলে ছিল। এর ফলে পেল সিস্টেমটা চালু করে কানাডা গভর্নমেন্ট। এর ফলে কী হচ্ছে, একটা স্টুডেন্ট যখন অ্যাকসেপ্টেন্স লেটার পাচ্ছে, পাওয়ার পরে সেই অ্যাকসেপ্টেন্স লেটারটা যে প্রকৃতপক্ষে ওই ইউনিভার্সিটি থেকে ইস্যু করা হয়েছে এবং ইউনিভার্সিটি যে কোটা দেওয়া হয়েছে সেই স্টুডেন্টটা ওই কোটার মধ্যেই আছে, এই বিষয়গুলোকে ইনশিওর করার জন্য প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারটা সিস্টেমটা চালু করা হয়েছে। এর ফলে এখানে ইউনিভার্সিটিগুলো আনলিমিটেড হারে অ্যাপ্লিকেশন নিতে পারতেছে না, তারা অনেক যাচাই বাছাই করে স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনগুলো নিচ্ছে। সেই সাথে ইনশিওর করা হচ্ছে যে প্রকৃতপক্ষে সে রিয়াল স্টুডেন্ট, সে কোনো ফেক স্টুডেন্ট না, এখানে সে পড়াশোনা করার জন্য আসতেছে। এইভাবে মূলত এই বিষয়গুলোকে কন্ট্রোল করা হচ্ছে। এর ফলে স্টুডেন্টদের সংখ্যা কমে গেছে, রিয়াল স্টুডেন্টদের সংখ্যা বাড়তেছে। বিশেষ করে যারা সব কিছু প্রপারলি প্রেজেন্ট করতে পারতেছে তাদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই, তারা কিন্তু ঠিকই ভিসা পাচ্ছে। আমরা অনেক স্টুডেন্টদের ভিসা করেছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি, যাদের রিয়াল ফান্ড ছিল, যাদের রিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার ছিল, তাদের কাজগুলো আমরা করেছি, সাকসেসফুলি সবাই ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ। মোরেটোরিয়াম অফ লো ওয়েজ LMI, তো 2024 সালের শেষ নাগাদ সেপ্টেম্বরে তারা এখানে দেখেন 26শে সেপ্টেম্বর 2024 ঘোষণা দেয় যে সমস্ত এলাকাতে আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার, কোন বেকারত্বের হার, কানাডিয়ানদের মধ্যে বেকারত্বের হার, ওভারঅল পপুলেশনের বেকারত্বের হার না। ধরুন যে একটা এলাকায় 10,000 কানাডিয়ানরা বসবাস করে, বা ধরুন যে 100 কানাডিয়ান বসবাস করে, এই 100 কানাডিয়ানদের মধ্যে তারা যদি সবাই জব হোল্ডার হয় তাহলে নতুন করে তারা নন কানাডিয়ানদেরকে এখানে জব দিবে। সেক্ষেত্রে কানাডা গভর্নমেন্ট বলতেছে যে সেখানে যদি 5 জন পর্যন্ত আনএমপ্লয়মেন্ট
রেট থাকে বা এখানে দেখা গেলো যে 100 জনের মধ্যে 5 জন আনএমপ্লয়েড বা বেকার বসে আছে, তখন কানাডা চিন্তা করতেছে যে এটা নর্মাল ম্যাটার, তখন তারা ফরেন ওয়ার্কারদের সুযোগ দিবে এখানে জব নেওয়ার জন্য। কিন্তু সেখানে যদি 6 জন হয় তখন তারা বলতেছে যে তাহলে সেই জায়গাতে আপাতত ফরেন ওয়ার্কারদেরকে নেওয়াটা লো ওয়েজেস ক্যাটাগরিতে স্টপ থাকবে। তখন কি করবে তারা, যেহেতু কানাডিয়ানদের মধ্যেই পিআর হোল্ডার বা সিটিজেন তাদের মধ্যেই বেকার, তো ওই 6 জনদেরকেই তারা ফোর্স করবে যে এখানে লেবার ফোর্স, এখানে লেবার মার্কেটে জব নিয়ে যাতে তারা নিজেদের ঘাটতি নিজেরা পূরণ করে। এর ফলে তারা বাহির থেকে আর কাউকে নেওয়ার সুযোগ দিবে না। তো এই নিয়মটি চালু করেছে 26শে সেপ্টেম্বর 2024 থেকে, এবং এটা অলওয়েজ ফ্লাকচুয়েশন করতেছে বিভিন্ন সিটিতে, কারণ এই সিটিগুলিতে কখনো আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে উঠতেছে, কখনো কমতেছে। এটা 3 মাস পর পর গভর্নমেন্ট কিন্তু এই তথ্যগুলো পাবলিশ করে, কোথায় 6%-এর উপরে আনএমপ্লয়মেন্ট রেট, কোথায় 6%-এর নিচে আনএমপ্লয়মেন্ট রেট। বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসায় যারা বিভিন্নভাবে অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে আসতেছেন, তারা এখন বিপদের মধ্যে পড়ে গেছে। কী কারণে? তিনি হয়তো বা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে অবস্থান করতেছেন, আসার পরে এখন এই নতুন রুলসের কারণে তিনি যে এলাকাতে আছেন, যে সিটিতে আছেন, সেখানে তো আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর বেশি হয়ে গেছে। যার ফলে কী হচ্ছে, সে যেহেতু ফরেন ওয়ার্কার, নতুন করে তার আর ওয়ার্ক পারমিটটা সেই কোম্পানিতে রিনিউ করতে দিচ্ছে না। সেই কোম্পানিতে রিনিউ করতে দিলে কী করতে হবে, ওই ব্যক্তির স্যালারিটা অনেক বাড়াতে হবে। এমপ্লয়ারকে কী পরিমাণে বাড়াতে হবে, এখানে মিডিয়াম ওয়েজেস তাকে দিতে হবে। সেক্ষেত্রে দেখা গেল যে ওই ব্যক্তির স্যালারি যদি হাই লেভেলে দেয় তাহলে কোম্পানির প্রফিট কমে যায়। এর ফলে কী হচ্ছে, ওই ফরেন ওয়ার্কার ফাইনালি সেই কোম্পানিতে আর থাকতে পারতেছে না। তখন তাকে হয় দেশে ফেরত আসতে হবে, অথবা তাকে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট 5%-এর নিচে সেখানে অ্যাপ্লাই করতে হবে। এখন দেখা গেলো ওই 5%-এর নিচে যে এলাকা, সেখানে তো ওই ব্যক্তি একা না, অন্যান্য জায়গারও যে সমস্ত জায়গায় আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে, সবাই ওখানে ওই এক জায়গায় হুমড়ি খেয়ে পড়তেছে। এর ফলে কী হচ্ছে, এখানে প্রেশারটা বেড়ে যাচ্ছে। তখন ওয়ার্কাররা অনেকেই বিরক্ত হয়ে কানাডায় লিভ নিচ্ছে, অথবা হয়তো কেউ রিফিউজি ক্লেম করতেছে। এর ফলে কী হচ্ছে, কানাডাতে এখানে লোক সংখ্যা কমতেছে। এর মাধ্যমেই কিন্তু কানাডা একটা ব্যালেন্স করার চেষ্টা করতেছে। এই জন্য ওয়ার্কার হিসেবে যারা আসতেছেন, এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে যে আপনি আদৌ কোনো পিআর প্রোগ্রামে কনভার্ট হতে পারবেন কিনা সেটা মাথায় রাখতে হবে। যদি আপনার পিআর হওয়ার পসিবিলিটি না থাকে, তাহলে এখানে জাস্ট 1 বছর 2 বছরের জন্য ওয়ার্কার হিসেবে এখানে এসে খুব বেশি আপনি সুবিধা করতে পারবেন না, এবং ফাইনালি আপনি ফ্রাস্ট্রেশন হবেন। গত 2-3 দিনে অনেক ওয়ার্কার ভাইরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলেছেন, ভয়েস দিয়েছেন, তাতে বোঝা গেছে যে তাদের অনেকেই অনেক ফ্রাস্ট্রেটেড। তারা এখানে তাদের ফার্দার এলএমআইগুলো প্রসেস হচ্ছে না, অনেকেই কষ্টের মধ্যে আছে। তো এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করে দিন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। এরপরে এখানে আরেকটা যে নিয়ম করেছে সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড এলিজিবিলিটি ফর স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট। আগে কিন্তু স্টুডেন্টরা বা ওয়ার্কাররা কী করতো, তারা যখন পড়াশোনা করতে আসতো তাদের সাথে তাদের স্পাউসরা অ্যাপ্লাই করে আসতো। একজন স্টুডেন্ট, তার সাথে তার ওয়াইফ বা হাজব্যান্ড এবং তাদের বাচ্চা যদি থাকে, তারা ওখানে একসাথে আসতো। এসে একজন পড়াশোনা করতো আর স্পাউস কী করতো, তারা ফুল টাইমে জব করতো, বাচ্চারা পড়াশোনা করতো, বেশ সুন্দর ভালোভাবে চলতেছিল। এখন কানাডা গভর্নমেন্ট দেখলো একটা স্টুডেন্টের সাথে আরও যদি অ্যাডিশনাল এভারেজে আরও 2 জন আসে, তাতে জনসংখ্যা অনেক বেড়ে যায়। এর ফলে তারা একটা রেস্ট্রিকশন করে দিল যে ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে হলে, এখানে বিশেষ করে মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড কিছু প্রোগ্রামে তারা এই সুযোগটা দিচ্ছে স্পাউস সহ আসার। কিন্তু অন্যান্য মোস্ট অফ দ্য ব্যাচেলর প্রোগ্রামে তারা স্পাউসদের ভিসা বন্ধ করে দিয়েছে। তো প্রথমে এটা বন্ধ করলো, এরপর কি হলো, মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্টদের জন্য স্পাউস সহ আসার সুযোগটা বহাল থাকলো। কিন্তু এখানে দেখলো যে আরও কন্ট্রোল করা দরকার। তখন তারা কী করলো, এখানে একটা কন্ডিশন জোড়াই দিল যে 1 বছরের প্রোগ্রামে যে সমস্ত স্টুডেন্ট কানাডাতে আসবে, তারা স্পাউস সহ আসতে পারবে না, তারা স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিট সহ আসতে পারবে না। স্পাউসরা যদি আসে তাহলে তারা ভিজিটর হিসেবে আবেদন করবে, সাময়িক সময় থাকবে, তাকে চলে যেতে হবে, কিন্তু স্টুডেন্টকে একা অবস্থান করতে হবে। তাহলে কী করতে হবে, 2 বছরের প্রোগ্রামে যদি কেউ আসে তাহলে সেক্ষেত্রে স্পাউস আসতে পারবে। তো এই সিস্টেমটা করার কারণে এখানেও একটা ব্যাপক সংখ্যক ব্যক্তির সংখ্যা কমে গেল, এবং অনেকেই ভাবলো যে ফ্যামিলি সহ আর কানাডাতে স্টুডেন্ট ভিসা আসা যাবে না। ইউকেতে যেমন এটা বন্ধ করে দিয়েছে, বর্তমানে ইউরোপিয়ান কান্ট্রি ফিনল্যান্ডে এই সুযোগটা এখনও আছে, যদিও ফিনল্যান্ডে জব ক্রাইসিসের একটা ম্যাটার আছে। কানাডাতেও জব ক্রাইসিস, ফিনল্যান্ডে জব ক্রাইসিস। তো কেউ যদি আপনার ব্যাচেলার করতে ফ্যামিলি সহ আসতে চান, তাহলে তার জন্য হয়তো ফিনল্যান্ডটা ভালো হবে, সেটা আমরা হেল্প করতে পারবো। জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বিষয়টা বললাম। কিন্তু আপনি যদি 2 বছরের মাস্টার্স প্রোগ্রামে কানাডাতে আসতে চান, তাহলে আপনার জন্য এই সুযোগটা এখনও ওপেন রয়েছে। এরপরে বলা হচ্ছে যে ওয়ার্কারের আগে একজন ব্যক্তি ওপেন ওয়ার্ক পারমিট না, ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে যখন তিনি কানাডার বাইরে থেকে আবেদন করতেন, তখন তার সাথে তার স্পাউস আসতে পারত। এখন কানাডা গভর্নমেন্ট বলতেছে যে সকল ওয়ার্কাররা, এখানে সকল ক্যাটাগরির ওয়ার্কাররা এই সুযোগটা পাবেন না। কারা পাবেন? যারা বিশেষ ক্যাটাগরির জব করবে তারাই শুধুমাত্র তাদের স্পাউসদের নিয়ে আসতে পারবেন। কোন কোন ক্যাটাগরি? যারা আপনার টিয়ার ক্যাটাগরি, এখানে টিয়ার 2 এবং 3 অকুপেশনস, 0, 1,
2 এবং 3 এই অকুপেশনসের জব যারা করবে, অর্থাৎ তার মানে এগুলো অনেক স্ট্যান্ডার্ড জব, এই জবের জন্য যারা ওয়ার্কার হিসেবে আসবে শুধুমাত্র তারাই স্পাউসদের জন্য ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করবে। এর ফলে কী হলো, যে আগে যারা বিভিন্ন ধরনের ছোটোখাটো জবের জন্য ক্যানাডাতে আসতো তারা আর ফ্যামিলিদেরকে আনতে পারতেছে না, এর মাধ্যমে কিন্তু ক্যানাডা একটা ব্যাপক কন্ট্রোল করতে পারতেছে। তো এই হলো ওভারঅল একটা অবস্থা। দি ফেডারেল গভর্নমেন্ট রিলিজ এ লিস্ট অফ CMA and their corresponding unemployment rate. Without LMI, employers are unable to hire foreign national throughout temporary foreign worker program, and TFWP will not be permitted to renew their work permit. Restricted eligibility for spousal open work permit, এই বিষয়গুলো আমি অলরেডি বলে ফেলেছি আপনাদেরকে। তো এখানে ওভারঅল কথাগুলো চলে এসেছে। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি রেস্ট্রিকশন, কেনাডা লাস্ট যে সিস্টেমটা করলো সেটা হচ্ছে আগে স্টুডেন্টরা কেনাডাতে যখন পড়াশোনা শেষ করতো অটোমেটিক্যালি তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারতো। এখন এখানেও কানাডা গভর্নমেন্ট চিন্তা করলো যে এখান থেকে কিছু ছাঁটাই বাছাই করা যায় কিনা, সেটার জন্য তারা কী করলো, ল্যাঙ্গুয়েজ কোর্সটা ম্যান্ডেটরি করে দিল, যে আগে সাধারণত যেটা লাগতো না, এখন আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। তবে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কানাডাতে পড়াশোনার জন্য আসেন তারা তো আগে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েই আসেন, কিন্তু কিছু কিছু কোর্স ছিল আগে যে হয়তো বা তিনি কী করছেন, তিনি হয়তো বা MOI দিয়ে এসেছেন, তার হয়তো ল্যাঙ্গুয়েজ টেস্টটা অনেক ভালো না, এই ধরনের ব্যক্তিরা কিন্তু এখানে ধরা খেয়ে যেতে পারেন। তো এই সিস্টেমটা চালু হলো আপনার নভেম্বর 1 তারিখ 2024 থেকে। এর ফলে এখানে অনেক ব্যক্তিরা এখানে আটকা পড়ে যাচ্ছেন, বা এখানে তারা রিনিউ করতে পারতেছে না, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে পাচ্ছে না। এর ফলে ওভারঅল স্টুডেন্টের সংখ্যাও কিন্তু, বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদনকারীর সংখ্যাও কমে গেল। তো এই ওভারঅল বিষয়গুলোর মাধ্যমেই মূলত কানাডা গভর্নমেন্ট বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনগুলো চালু করেছে, এবং এর ফলে তারা একদম রিয়াল স্টুডেন্ট, একদম যাদের প্রকৃতপক্ষেই যারা একদম সলিড স্টুডেন্ট তারা স্পাউসও আসতে পারতেছে। ওয়ার্কারদের ক্ষেত্রেও যারা সলিড ওয়ার্কার, যাদের প্রকৃতপক্ষে কানাডার গভর্নমেন্টের চাহিদা পূরণ করার সুযোগ রয়েছে, তারা তাদের স্পাউসও আসতে পারতেছে। এইভাবে মূলত কন্ট্রোলগুলো করার কারণে কানাডাতে গত 3 মাসে আপনার 3 মাস না 4 মাসে আপনার এখানে ওভারঅল ইনক্রিজ 0%। তো এটা কানাডা গভর্নমেন্টের জন্য একটা স্বস্তিদায়ক বিষয়, এবং কানাডার যে ইন্টারনাল স্টেবিলিটি সেটার জন্য এটা অনেক স্বস্তিদায়ক একটা বিষয় হবে। এখন আপনারা এই ফাঁক ফোকরে কীভাবে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কাজ হলো নিজেদেরকে কোয়ালিফাই করা, নিজেদের ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কিলটা বাড়ানো। ফ্যামিলি সহ আসতে চাইলে অবশ্যই মাস্টার্স প্রোগ্রামে আসবেন, 2 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসবেন। পিআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলবো যে আপনারা কানাডাতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখার চেষ্টা করুন। আপনি দেশের কানাডাতে বা কানাডার বাইরে যেখানে থাকুন না কেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করার সুযোগ থাকলে আপনাদের এখানে ব্যাপক সুযোগ আছে। পাশাপাশি আপনি যদি এখানে ক্যাটাগরি বেজের মধ্যে পড়ে যান তাহলে আপনাদের জন্য ওইখানে পিআর হোল্ডার হওয়ার ব্যাপক সুযোগ আছে। তো আমাদের সাথে আজকের আলোচনায় থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।